পাঠ করছি আজদাহা, লেখনীতে সাবিলা সাবি। পর্ব সংখ্যা ৪। গভীর রাত, চারপাশে স্তব্ধ নিস্তব্ধ, যেন পৃথিবী নিজেও নিদ্রাহীন। ফিওনাদের বাড়ির চারদিকে শুনশান নিস্তব্ধতা ছড়িয়ে রয়েছে। এমন সময় এক রহস্যময় আগন্তুক নিঃশব্দে প্রবেশ করে সেই বাড়িতে। তার চলাফেরা যেন বাতাসের মতো হালকা, কোনো শব্দ নেই, কোনো ছাপ নেই। বাগান পেরিয়ে আগন্তুক এগিয়ে যায় মিস্টার চেইনসিংয়ের গোপন ল্যাবের দিকে। তার চোখে রয়েছে এক অদ্ভুত দৃঢ়তা, যেন সে ঠিক জানে কিভাবে পৌঁছাতে হবে তার লক্ষ্যে। ল্যাবের শক্তপোক্ত দরজার সামনে এসে দাঁড়ায় সে, তার চোখের মনি তীক্ষ্ণভাবে স্ক্যান করে দরজার পাসকোড ডিসপ্লেতে, আর সাথে সাথে ডিসপ্লে ভেসে ওঠে এক্সেস গ্রান্টেড। মাথার উপর রেড লাইটে সবুজ আলো প্রদর্শন করে আশ্চর্যজনকভাবে। দরজা ধীরে ধীরে খুলে যায়, যেন সে আগন্তুকের উপস্থিতি এখানে আগে থেকেই জানা ছিল। ল্যাবের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কোনো সিকিউরিটি অ্যালার্ট বাজে না, কোনো সতর্কতা সংকেত দেয় না। সবকিছু যেন তার জন্য প্রস্তুত ছিল। রহস্যময় আগন্তুক ধীরে ধীরে ল্যাবের ভেতরে পা রাখে। তার উপস্থিতি যেন চারপাশের বাতাসকে আরো ভারী করে তোলে, যেন অজানা কিছু ঘটতে চলেছে। শুনশান নিস্তব্ধতার মধ্যে সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে, চারপাশের প্রতিটি সূক্ষ্ম পরিবর্তনকে অনুভব করতে চেষ্টা করে। ল্যাবের ভিতরে নিঃশব্দে পা ফেলে আগন্তুক এগিয়ে যায় সেই বিশাল আকৃতির রুমের দিকে। তার চলাফেরা এমন নিঃশব্দ, যেন অন্ধকারও তাকে মেনে নিয়েছে। সেই মুহূর্তে তার হাতে থাকা স্মার্ট ঘড়িটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। নীলাভ আলো ঝলমল করে জ্বলে ওঠে স্ক্রিনে। ঘড়ির স্ক্রিনে একটি সিগন্যাল স্পষ্ট হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে একটি বার্তা ভেসে ওঠে, এথেরিয়ন ইজ ইন দিস রুম। এথেরিয়ন এই রুমে অবস্থিত। এই তথ্য পাওয়া মাত্র আগন্তুকের চোখে ধরা পড়ে এক টুকরো প্রজ্ঞা, যেন সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল। রুমের ভারী দরজার সামনে থেমে তার মুখ এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে জানে সে এখন তার লক্ষ্যের খুব কাছাকাছি। এথেরিয়ন, সেই বিরল ড্রাগন, তার একমাত্র ভাই, এখানেই বন্দী। রহস্যময় আগন্তুক রুমের দরজার দিকে তাকায়, তার হাতের স্মার্ট ঘড়িতে আবারও একবার নজর বুলিয়ে নেয়। সে জানে এবার তার সামনে অপেক্ষা করছে এক কঠিন চ্যালেঞ্জ, যা তাকে তার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে অথবা ধ্বংসের দিকে ঠেলে দেবে। কিন্তু সে থামে না। সামনে যাই থাকুক না কেন, সে প্রস্তুত। তার চোখের গভীর ছায়া ফেলে থাকা অন্ধকারে যেন এক দৃঢ় সংকল্পের ঝিলিক। সবকিছু নির্ভর করছে এই মুহূর্তের ওপর। এথেরিয়নকে উদ্ধার করা তার একমাত্র লক্ষ্য। আগন্তুক হাত দিয়ে তুড়ি বাজাতে রুমের ভারী দরজা মৃদু গুঞ্জন তুলতে থাকে, খুলে যায়। সে ধীরে ধীরে সেই রুমে প্রবেশ করে এবং চোখের কোণায় প্রতি সূক্ষ্ম পরিবর্তন ধরা পড়ে। চারপাশে রয়েছে শুধু বিভিন্ন ডিভাইস আর যন্ত্রপাতি, যেন এই জায়গাটা কোনো পরীক্ষাগারের অংশ। কিন্তু আশেপাশে আর কিছু নেই, কোনো ড্রাগনের উপস্থিতির আভাস নেই। আগন্তুক ভ্রু কুঁচকে ওঠে। সে সন্দেহাতীতভাবে ঘুরে দাঁড়ায় এবং তখনই তার দৃষ্টি পড়ে একটি গোপন দরজার উপরে। এই দরজার অবয়বটাই বলে দিচ্ছে এটি একটি সিক্রেট রুমের প্রবেশদ্বার। আগন্তুক সেই দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তার সামনে থাকা স্মার্ট ঘড়িটির সাথে সাথে সিগন্যাল দিতে শুরু করে, একটানা অনবরত। আগন্তুকের চোখে এক সেলফি সংকল্প ফুটে ওঠে। সে জানে এথেরিয়ন ঠিক এই রুমের ভিতরেই বন্দী। এই রুমের ওপারে রয়েছে তার আসল লক্ষ্য এবং সে কোনো মূল্যে তাকে এই রুমে প্রবেশ করতে হবে। আগন্তুকের ঠোঁটের কোণে একটি রহস্যময় হাসি খেলে যায়। সে এক মুহূর্তের জন্য দ্বিধা না করে সেই সিক্রেট রুমের পাসকোডের ডিসপ্লের সামনে এগিয়ে যায়। তার চোখের মনি তীক্ষ্ণভাবে স্ক্যান করে ডিসপ্লেটিকে, ঠিক যেমনটি আগেও করেছিল।
কিন্তু এবার কিছু অস্বাভাবিক ঘটে। দরজা কোনো সাড়া দেয় না, কোনো গুঞ্জন ওঠে না। রহস্য আগন্তুক কিছুটা চমকিত হয়, যদিও তার মুখে তা প্রকাশ পায় না। তার চোখে এক মুহূর্তের জন্য সন্দেহের ছায়া ভেসে ওঠে। দরজা স্থির, কোনো প্রতিক্রিয়া নেই। এটা যেন তাকে চ্যালেঞ্জ করছে, তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আগন্তুক পুনরায় পাসকোড স্ক্যান করার প্রচেষ্টা করে, এবারও ব্যর্থ হয়। ডিসপ্লেতে এখনো ভেসে ওঠে অ্যাক্সেস ডিনাইড। এই বার্তা দেখে আগন্তুকের মুখে রহস্যময় হাসি মিলিয়ে যায় এবং তার চোখে ফুটে ওঠে দমিত ক্রোধের তীব্র ঝলক। মুহূর্তে তার মন ভরে ওঠে এক ভয়ানক রাগে, যেন সবকিছু ধ্বংস করে দেওয়ার প্রবল ইচ্ছা তাকে গ্রাস করতে শুরু করেছে। তার শরীরের প্রতিটি রন্ধ্রে যেন আগুন জ্বলে উঠেছে। মনে হচ্ছে এখনই এই পুরো ল্যাবরেটরি জ্বালিয়ে দিতে পারবে। সে শান্তি পেত। রাগে ফুঁসতে থাকা আগন্তুক এবার আর অপেক্ষা করল না, দরজার সর্বশক্তি দিয়ে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তার মনের ভেতর একটাই চিন্তার ঘুরপাক খাচ্ছিল, যেভাবে হোক তাকে এই রুমে ঢুকতেই হবে। কিন্তু ঠিক যখন তার হাত দরজার পৃষ্ঠ স্পর্শ করে, এক মুহূর্তের মধ্যে ঘটল অপ্রত্যাশিততা। কিন্তু আগন্তুক প্রচণ্ড জোরে ছিটকে পড়ল পেছনে, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ঠেলে দিল। তার পুরো শরীরটা যেন বিদ্যুতের শকের মতো প্রবল আঘাতে কেঁপে উঠল। ধাক্কাটা এতটাই শক্তিশালী ছিল যে আগন্তুক মেঝেতে পড়ে গেল। শরীরের প্রতিটি পেশি কুঁকড়ে উঠতে লাগলো যন্ত্রণায়। তার মুখ থেকে একটা দম বন্ধ করা চিৎকার বেরিয়ে এলো, আর সে বুঝতে পারল এই দরজা জোর করে ভাঙা সম্ভব নয়। সাথে সাথে আগন্তুক উঠে দাঁড়ায়, শরীরের ব্যথা উপেক্ষা করে দ্রুত নিজের মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনে। এবার সে বুঝতে পারে এই রুমের সাধারণ সিকিউরিটির বাইরে অন্য কিছু আছে, এমন কিছু যা এক ড্রাগনকেও দমিয়ে দিতে পারে। এই দরজাটা খোলা এত সহজ হবে না, এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। আত্মবিশ্বাসের সঙ্গে সে তার চোখের মনি দিয়ে রুমের ভেতরের দৃশ্য স্ক্যান করতে শুরু করে। এবার তার লক্ষ্য দরজার ওপাশে কী ধরনের সিকিউরিটি সিস্টেম সক্রিয় আছে তা খুঁজে বের করা। স্ক্যানের মাধ্যমে ধীরে ধীরে রুমের ভেতরে জটিল সুরক্ষা ব্যবস্থা তার সামনে স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। যখন আগন্তুক তার চোখের মনির সাহায্যে রুমের ভেতরের দৃশ্য স্ক্যান করে, তখনই মুহূর্তে তার ভাবমূর্তি বদলে যায়। স্ক্যানের ফলস্বরূপ রুমের ভেতরে যে সে দৃশ্য দেখতে পায় তা তার মনের গভীরে ধাক্কা দেয়। ভেতরে থাকা এথিরিন স্পষ্টভাবে দৃশ্যমান, যদিও তার মানব রূপে, কিন্তু তার শরীরের অবস্থা অত্যন্ত করুণ। ক্ষতবিক্ষত, দগ্ধ, বিবর্ণ এথিরিয়ন মানব রূপে মাটিতে পড়ে আছে। তার দেহের বিভিন্ন অংশ রক্তের চিহ্ন এবং তার মুখে এক ধরনের কষ্টের ছাপ ফুটে উঠেছে। এই দৃশ্য দেখে আগন্তুক হতবাক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। সে জানে এথিরিয়নকে এমন অবস্থায় দেখে তার অভিযান আরও জটিল হয়ে উঠেছে। এখন তাকে কেবল দরজাটি ভাঙতেই হবে না, বরং এথিরিয়নের জীবনও রক্ষা করতে হবে। এথিরিয়নের অবস্থা দেখে আগন্তুক মনে একটি গভীর উদ্বেগের জন্ম দেয়। যদি এভাবে আর কিছুদিন ধরে এথিরিয়নের এই অবস্থা থাকে, তবে সে তার ড্রাগন সত্তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। তাদের জাতির জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। ড্রাগন সত্তার অভাবে এথিরিয়নের শক্তি এবং ক্ষমতাকে শেষ করে দিতে পারে, এমনকি তার জীবনকেও হুমকির মুখে ফেলতে পারে। আগন্তুকের চোখে ক্ষোভ আর তীব্র সংকল্পের ঝলক দেখা যায়। সে জানে এখন সময় এসেছে দ্রুত পদক্ষেপ নেওয়ার। এই মুহূর্তে তার লক্ষ্য শুধু এথিরিয়নকে মুক্ত করা নয়, বরং তাকে দ্রুত তার ড্রাগন সত্তা পুনরুদ্ধার করতে সাহায্য করা। পাসকোডের ডিসপ্লে স্ক্যান করার পরে কোনো তথ্য প্রদর্শিত না হয় আগন্তুকের মনে উদ্বিগ্ন হয়ে ওঠে। তার চিন্তা দ্রুত গতিতে চলতে থাকে এবং সে সিদ্ধান্ত নেয় দরজার চারপাশে আরও গভীরভাবে স্ক্যান করার জন্য। দরজার চারপাশে স্ক্যান করতে গিয়ে সে দেখতে পায় রুমের দরজার আশেপাশে একটি অদ্ভুত ধরনের কেমিক্যাল ধারা তৈরি করা হয়েছে। এই কেমিক্যাল বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে শুধুমাত্র মানুষই এটি স্পর্শ করতে পারে, আর কোনো প্রাণীর জন্য এটি সম্ভাব্য বিপজ্জনক এবং অতিক্রম করা অসম্ভব। এটি স্পষ্ট
দেয় যে এই সিকিউরিটি সিস্টেম শুধুমাত্র সাধারণ নিরাপত্তার চেয়ে অনেক বেশি জটিল এবং শক্তিশালী। এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে তাকে কৌশলী হতে হবে, আর তার কাছে যে কোনো সুযোগে কাজে লাগিয়ে এই বাধা অতিক্রম করতে হবে। আগন্তুকের মস্তিষ্কে হঠাৎ একটা ধারণা স্পষ্ট হয়ে ওঠে। সে বুঝতে পারে এই সিক্রেট রুমের দরজাটি আসলে সেরাফিক ডিটারেন্ট নামে একটি কেমিক্যাল দ্বারা সুরক্ষিত। এই রাসায়নিক পদার্থটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কিছু বিশেষ জীব এবং প্রাণীর জন্য বিপজ্জনক। এই কেমিক্যালটি এক ধরনের রেডিও অ্যাক্টিভ রিডিং তৈরি করতে পারে যা অন্যান্য প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকারক। এতে করে দরজার আশেপাশে অতিক্রম করা একেবারে অসম্ভব হয়ে ওঠে। অতিরিক্তভাবে দরা পাসকোড ডিভাইসটি শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে খুলতে সক্ষম, যা একমাত্র মানুষের জৈববিজ্ঞানিক শনাক্তকরণের গ্রহণ করে। এই সম্বন্ধে আগন্তুকের জন্য দরজা খোলার পথ অত্যন্ত জটিল হয়ে উঠেছে। অত্যন্ত রেগে উত্তেজনা আগন্তুক চারপাশের ডিভাইসগুলো ভাঙচুর করতে শুরু করে। সিসিটিভি ক্যামেরাগুলো ফেটে যায়, স্ক্রিনগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যায়, আর মেটাল টুকরো মেঝে জুড়ে ছড়িয়ে পড়ে। তারপর সে দ্রুত কম্পিউটারের সামনে এসে একটি বার্তা টাইপ করতে শুরু করে। তার হাত চলতে থাকে এবং কিছুক্ষণ পরে একটি বার্তা স্ক্রিনে ভেসে ওঠে। বার্তাটি থ্রেট জাতীয়, অর্থাৎ এটি স্পষ্ট একটি হুমকির চিহ্ন বহন করে। মিস্টার চেন সিং, আপনার সিক্রেট রুমের সুরক্ষা ব্যবস্থা ভাঙতে আমি কিছুতেই পিছপা হব না। আপনার প্রযুক্তির দুর্বলতা আমি খুঁজে পেয়েছি। এথেরিয়ন মুক্তি পাবে এবং যে কোনো বাধা অতিক্রম করা হবে। আপনার প্রতিরোধ যত শক্তিশালী হোক, আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনার অনিচ্ছাকৃত আগন্তুক। বার্তাটি শেষ করে আগন্তুক রুমের দরজার দিকে ফিরে দেখল তার কাজ সম্পন্ন হয়েছে। একটু নতুন উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। পরের দিন সকালে সূর্যের প্রথম আলোর রশ্মি ফিওনার ঘরের জানালা দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ঘুমের তাড়াতাড়ি প্রভাব কাটিয়ে ফিওনা চোখ মেলে। তাজা বোধ করতে করতে সে দ্রুত বিছানা থেকে উঠে এবং স্নানঘরের দিকে চলে যায়। প্রাতরাশের জন্য স্নিগ্ধভাবে প্রস্তুত হয়। ফিওনা সুস্বাদু নাস্তা শেষ করার পর সে পছন্দের পোশাক পরিধান করে। ফিওনা আজ সকালে চিনো প্যান্ট এবং সাদা শার্ট পরিধান করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। গাড়ির দরজা খুলে ফিওনা ভেতরে প্রবেশ করে। ড্রাইভার একটু মৃদু হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। ফিওনা গাড়ির সিটে বসে গন্তব্যস্থল পৌঁছানোর জন্য প্রস্তুত। গাড়ি শহরের ব্যস্ত রাস্তায় প্রবাহিত হতে থাকে, আর বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো দূর থেকে ক্রমশ ঘন হতে থাকে। গাড়ি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক গেটে এসে থামে এবং ফিওনা গাড়ি থেকে নেমে পা রাখে বিশ্ববিদ্যালয়ের মাটিতে। তার চোখে উজ্জ্বল আশা এবং উদ্দীপনা, এবং তার দৃষ্টিতে স্পষ্টভাবে এক নতুন দিনের জন্য প্রস্তুতির চিহ্ন দেখা যায়। মিস্টার চেন সিং ল্যাবে প্রবেশ করতে আতঙ্কিত হয়ে পড়েন। পুরো ল্যাবের অবস্থা দেখে তিনি হতবাক হয়ে যান। ডিভাইসগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, স্ক্রিনগুলো চূর্ণবিচূর্ণ, আর কেবল অন্যান্য যন্ত্রপাতি মেঝেতে ছিটিয়ে রয়েছে। চেন সিং কিছুক্ষণ স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থাকে। তার চোখ একে একে ল্যাবের ক্ষতিগ্রস্ত জায়গাগুলোর দিকে ঘোরায়। এরপর তার দৃষ্টি কম্পিউটারের স্ক্রিনে থাকা বার্তায় গিয়ে পড়ে। বার্তাটি সবার জন্য স্পষ্টভাবে জানিয়ে দেয় তিনি জানেন ভেনাসের ড্রাগনের আসন্ন সংকেত এবং তাদের পৃথিবীতে আসার খবর। বার্তাটি পড়ে চেন সিংয়ের মুখমণ্ডলে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন যে তাদের গোপনীয়তা এবং নিরাপত্তা এখন হুমকির মুখে, এবং পৃথিবীর আগন্তুকরা এসে পড়েছে পৃথিবীতে। এই পরিস্থিতিতে তার জন্য এক নতুন সংকট তৈরি করেছে, যা তিনি নিরসনে এখন দ্রুত পদক্ষেপ নিতে হবে। বার্তাটি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আগন্তুক পুনরায় আসতে পারে এবং তার উপস্থিতি ল্যাবের নিরাপত্তাকে চরম হুমকিতে ফেলবে। এই ধারণা চেন সিংয়ের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। তিনি দ্রুত বুঝতে পারলেন
এই বিপদ কেবল ল্যাব পর্যন্ত সীমাবদ্ধ নয়, ফিওনার জীবনেও এতে হুমকির মধ্যে পড়ে। তার মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করলো। তিনি সিদ্ধান্ত নিলেন ফিওনা এখন এ বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। তিনি জানতেন তার প্রিয় নাতনি যদি এই ঝুঁকির মধ্যে পড়ে তবে তার নিরাপত্তা নিশ্চিত করা অতি জরুরি। চেন সিং দ্রুত পরিকল্পনা গ্রহণ করলেন। তিনি ফিওনাকে কোনো একটি সুরক্ষিত স্থানে, যেমন গোপন আশ্রয় বা নিরাপদ আবাসিক এলাকায় স্থানান্তরিত করার ব্যবস্থা করবেন। তার মনে ছিল দৃঢ় সংকল্প, ফিওনার জীবন যেন কোনোভাবে বিপন্ন না হয়। তাকে সুরক্ষিত রাখতে যতদূর সম্ভব এই বিপদ থেকে তাকে দূরে সরিয়ে নিতে হবে। ফিওনা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে তার চোখ পড়ল মিস্টার চেন সিং সোফায় বসে আছে এবং তার মুখে চিন্তার ছাপ সুস্পষ্ট, চোখে উদ্বেগের ছাপ এবং মলিন চেহারা। তিনি গভীর চিন্তায় নিমজ্জিত। ফিওনা নিজের কাঁধ থেকে ব্যাগটি নামিয়ে সোফায় বসে গেলেন চেন সিং এর পাশে গিয়ে। গ্র্যান্ডপা, কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? ফিওনা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল। চেন সিং তার দৃষ্টির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। এরপর ফিওনার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, ফিওনা মাই ডিয়ার, আমার এখন দ্রুত একটি সিদ্ধান্ত নিতে হবে। তোমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তোমাকে এখন এই বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। ফিওনার মুখে চিন্তার ছাপ। কিন্তু কেন? হঠাৎ কি এমন হয়ে গেল যে আমাকে নিরাপদ স্থানে থাকতে হবে? চেন সিং এর মুখে দৃঢ়তা। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার নিরাপত্তা। কিছু বিপদ আসন্ন এবং তোমার সুরক্ষা নিশ্চিত করতে হলে তোমাকে এ বাড়ি থেকে সরিয়ে নিতে হবে। তুমি আমার উপর ভরসা করো না? তুমি জানো না তোমার গ্র্যান্ডপা তোমার জন্য যে সিদ্ধান্ত নেবে সেটা তোমার একান্ত মঙ্গলের জন্য। ফিওনা অবাক হলেও তার গ্র্যান্ডপার কথা শুনে গভীরভাবে চিন্তা করতে লাগলো। অবশেষে ফিওনা নীরব সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে গ্র্যান্ডপা, আমি প্রস্তুত। কোথায় যেতে হবে আমাকে? মিস্টার চেন সিং গভীর চিন্তায় ডুবে থেকে ফিওনার দিকে তাকিয়ে বললেন, আমি ঠিক করেছি আজকের মধ্যে তুমি তোমার পিকিং ইউনিভার্সিটির ডরমিটরিতে হল রুমে থাকবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও। মিস ঝাং ফিওনার জন্য পানি নিয়ে আসার সময় কথাগুলো শুনে অবাক হয়ে যায়। ফিওনা কান্নারত হয়ে মিস্টার চেন সিং এর সামনে দাঁড়িয়ে বলল, গ্র্যান্ডপা, আমি তোমাকে আর মিস ঝাংকে ছেড়ে কিভাবে থাকবো? চেন সিং তার নাতনির দিকে গভীরভাবে তাকিয়ে এবং তার চোখে মায়ার জল জমে উঠল। ফিওনা, আমি জানি এটি তোমার জন্য খুবই কঠিন, কিন্তু তোমার নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি এখানে থাকো তাহলে বিপদ হতে পারে। মিস ঝাং পানির বোতল রেখে মনোপ্রুতভাবে এগিয়ে এসে ফিওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, ফিওনা, তুমি জানো আমরা সবসময় তোমার পাশে আছি। তোমার নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তুমি যাওয়ার পর আমরা একে অপরের কাছে থাকবো। ফিওনার চোখে জল আরো বেশি গড়িয়ে পড়ল, কিন্তু ফিওনা একে অপরের কাছে থাকার প্রতিশ্রুতি নিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। আমি তোমাকে খুব মিস করব। মিস্টার চেন সিং এবং মিস্টার ঝাং তাদের চোখে জল মোছার জন্য তাদের দিকে সহানুভূতির চোখে তাকিয়ে ছিলেন, যেন তাদের ভালোবাসা এবং উদ্বেগ ফিওনার হৃদয়ে পৌঁছে যেতে পারে। অবশেষে ফিওনা তার ব্যাগপত্র গুছিয়ে তৈরি হলো। একান্ত ঘরের দিকে ফিরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললে নিচে নামলো। নেমে এসে দেখলো মিস ঝাং সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। দরজার বাইরে মিস্টার চেন সিং গাড়িতে বসে অপেক্ষা করছেন, তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। ফিওনা আড়ার লাগেজটা হাত থেকে ছেড়ে মিস ঝাং এর কাছে এগিয়ে গেল। জড়িয়ে ধরে ফিওনা কান্না ভেঙে পড়ল। মিস্টার ঝাং নিজেকে সামলাতে পারলেন না, চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়ল। ফিওনা কান্নারত কণ্ঠে বলল, মিস ঝাং, আমি আপনাকে অনেক অনেক মিস করব। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। এমন দিন আসবে কোনোদিনও কল্পনা করিনি। মিস ঝাং এর কণ্ঠ কাঁপতে কাঁপতে বের হলো, আমিও তোমাকে খুব মিস করব ফিউ মামনি, কিন্তু মনে রেখো তোমার ভালো থাকা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিওনা মিস ঝাংকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তে তাদের জীবনের শেষ সান্ত্বনা। বাইরে অপেক্ষা থাকা মিস্টার চেন সিং গাড়ির ভেতর থেকে এই দৃশ্য দেখছিলেন। তার চোখে জল জমে উঠছিল, কিন্তু তিনি মুখ শক্ত করে জানতেন যে এটা ফিওনার সুরক্ষার জন্য দরকার। ফিওনা শেষবারের মতো মিস ঝাং এর মুখের দিকে তাকিয়ে গাড়ির দিকে পা বাড়ালো।
গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দের সঙ্গে সঙ্গে যেন ফিওনার জীবন থেকে একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। গাড়ি চলছে আর ফিওনা আপন মনে বাইরের জানালা দিয়ে তাকিয়ে আছে। রাস্তার দুপাশে দ্রুত পাল্টে যাওয়া দৃশ্যগুলো যেন তার চিন্তাগুলোর প্রতিফলন। অনেক কিছুই ভাবছে ফিওনা, নানা স্মৃতি, ভাবনা আর এক অজানা ভবিষ্যতের উদ্বেগে সবকিছু যেন মনের মধ্যে ঝড় তুলছে। চেন সিং এবার আর চোখে ফিওনার দিকে তাকালেন। তার দৃষ্টি উদ্বেগ আর স্নেহের মিশ্রণ। তিনি জানালেন এই মুহূর্তে ফিওনার মনে কতটা কঠিন। তিনি আস্তে করে ফিওনার মাথায় হাত রাখলেন, যেন বলতে চাইলেন, আমি তোমার পাশে আছি। ফিওনা ধীরে ধীরে গ্র্যান্ডপার দিকে তাকে মৃদু একটা হাসি দিল। কোনো কথা না বলে ফিওনা মাথা তুলে মিস্টার চেন সিং এর কাঁধে রেখে দিল। এভাবে যে তার গ্র্যান্ডপার স্নেহের সান্ত্বনা খুঁজে পেল। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত কষ্টের মাঝেও একমাত্র এই আশ্রয়ই তার জন্য যথেষ্ট। গাড়ি চলতে থাকলো আর ফিওনা তার গ্র্যান্ডপার কাঁধে মাথা রেখে নিঃশব্দে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে রইল, যেন তার নতুন জীবনের পথে পা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। গাড়িটি ধীরে ধীরে থামল পিকিং ইউনিভার্সিটির প্রাঙ্গণে। ফিওনা আর মিস্টার চেন সিং গাড়ি থেকে নামলেন। আশেপাশে একটি গভীর নীরবতা বিরাজমান। দুজন সোজা এগিয়ে গেলেন প্রফেসরের রুমের দিকে। দরজার সামনে এসে ফিওনা একটু পেছনে দাঁড়িয়ে রইল। মিস্টার চেন সিং একাই ভেতরে প্রবেশ করলেন। ফিওনার হৃদয় যেন ধাক্কা খাচ্ছে এক অজানা আশঙ্কায়। বাইরে অপেক্ষা করতে করতে তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর মিস্টার চেন সিং প্রফেসরের সাথে কথা শেষ করে রুম থেকে বেরিয়ে এলেন। তার পিছনে প্রফেসর বের হয়ে এলেন। প্রফেসর হাসিমুখে ফিওনার দিকে তাকিয়ে বললেন, ফিওনা, তুমি তোমার কক্ষে যাও। আজ থেকে তুমি সাইওন ডরমিটরিতে থাকবে। ৫ নম্বর রুম তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। ফিওনা একটু চমকে উঠল। সাইওন ডরমিটরি? এটি তো অন্যতম আধুনিক ডরমিটরি, তার জন্য বরাদ্দ। মনের মধ্যে খানিকটা স্বস্তি আসলে চেন সিংকে ছেড়ে যাওয়ার কষ্ট তাতে কমেনি। ফিওনা মৃদু কণ্ঠে মিস্টার চেন সিং প্রফেসরকে বিদায় জানিয়ে ডরমিটরির দিকে পা বাড়ালো। বিদায়ের মুহূর্তে মিস্টার চেন সিং প্রফেসরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, প্রফেসর, ফিওনা আমার একমাত্র নাতৃ, ও যেন কোনো রকম অসুবিধায় না পড়ে। আপনি দেখবেন, ঠিক আছে? প্রফেসর আশ্বস্তভাবে মাথা নাড়ালেন। নিশ্চয় মিস্টার চেন সিং, আপনি নিশ্চিন্তে থাকুন। ফিওনার জন্য সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। ফিওনা ততক্ষণে বেশ কিছুটা দূরে চলে গিয়েছে। তার অন্তরে মিশ্র অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে। এদিকে নতুন পরিবেশের উত্তেজনা, অন্যদিকে মিস্টার চেন সিংকে ছেড়ে যাওয়ার বেদনা। কিন্তু তার সামনে এখন এক নতুন অধ্যায়। সাইওন ডরমিটরির ৫ নম্বর রুমের দিকে। সাইওন ডরমিটরির ৫ নম্বর রুমটি একটি সাদামাটা কিন্তু আরামদায়ক স্থান। রুমটি হালকা রঙের দেওয়াল এবং আধুনিক আসবাবপত্রের সাথে সাজানো। এখানে দুটি একক বিছানা রয়েছে। প্রতিটি বিছানার পাশে একটি ছোট কাঠের টেবিল। একটি বড় জানালা রুমটিতে প্রাকৃতিক আলো প্রবাহিত করে এবং বাইরে সবুজ পরিবেশ দৃশ্য দেখায়। রুমটিতে একটি স্টাডি টেবিল, ডেস্ক, একটি বুকশেলফ এবং একটি আলমারি রয়েছে, যা স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় সবকিছু রাখতে সুবিধাজনক। নরম পর্দা, একটি ছোট কার্পেট এবং কয়েকটি গ্যাস কালার রুমটিকে আরামদায়ক পরিবেশ যোগ করে। মোট কথা, একটি ফিওনার থাকার জন্য একটি সুস্থ এবং সুন্দর স্থান হবে। ফিওনার লাগেজ নিয়ে ধীরে ধীরে সাইওন ডরমিটরির ৫ নম্বর রুমে প্রবেশ করল। ঘরের ভিতর ঢুকতে সে লক্ষ্য করল রুমটি পরিপাটি এবং পরিচ্ছন্ন, যেখানে হালকা রঙের দেয়াল এবং আধুনিক আসবাবপত্র সহ আরামদায়ক ভাবে সাজানো। ফিওনার চোখে চলে গেল পাশের বেডে, যেখানে একটি মেয়ে বসে লাগেজ গোছাচ্ছিল। মেয়েটি ছিল ফিওনার ক্লাসমেট লিয়া। তাকে দেখে ফিওনার মুখে একটু মৃদু হাসি ফুটে উঠল। ও, তুমি এখানে? ভালো লাগছে তোমার সঙ্গে আবার দেখা হয়ে। লিয়া মুখে উত্তর দিল, হ্যাঁ, আমি এখানেই থাকি। তুমি কেমন আছো? আসো, আমি তোমার লাগেজ কোথায় রাখতে হবে দেখিয়ে দিই। লিয়া হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ, আমি এখানে থাকি। ফিওনা
তুমি কেমন আছো? আসো, আমাদের লাগেজটা কোথায় রাখতে হবে দেখিয়ে দিই। ফিওনা মনে মনে কিছু একটা স্বস্তি পেল। লিয়া তার লাগেজের ব্যবস্থা করতে সাহায্য করলো এবং দুজনের রুমের নতুন পরিবেশে নিজের স্থান করে নিল। গভীর রাত, পুনরায় সে অজানা পাহাড়ের গুহায় ল্যাবের সামনে বসে আছে। সে আগন্তুক, তার সামনে কম্পিউটার স্ক্রিনে আরেকটি ল্যাবের প্রতিফলন দেখা যাচ্ছে। ভিডিও কল করে চলছে। ড্রাকোনিস আগন্তুক ভঙ্গুর কণ্ঠে বলল, আমি ব্যর্থ হয়ে ফিরেছি। আমি পারি না আমার ভাই এথিরিয়নকে ফিরিয়ে আনতে। ওর অবস্থা খুবই গুরুতর। এভাবে কিছুক্ষণ থাকলে তার সর্বোচ্চ শক্তি এবং ক্ষমতা হারিয়ে ফেলবে। কম্পিউটার স্ক্রিনে ড্রাকোনিয়াসের মুখে চিন্তা এবং উদ্বেগে ভরা। কিন্তু তুমি ব্যর্থ হলে কিভাবে? তুমি তো ভেনেসের সর্বশক্তিমান ড্রাগন প্রিন্স। আগন্তুক গভীর হতাশার সঙ্গে বলল, আমি চেষ্টা করেছি, কিন্তু সিকিউরিটি ব্যবস্থা খুবই শক্তিশালী ছিল। আমি সেরাফিক ডিটারেন্ট নামের একটি রাসায়নিক দেখেছি, যা আমার জন্য তো বটে, অন্য কোনো ড্রাগনের জন্য বিপজ্জনক। আমার এখন অন্য কোনো পরিকল্পনা নিতে হবে। সিস মাথা নেড়ে বলল, তুমি এখন থেকে ফিরে এসো। এখন আমাদের দ্রুত কিছু করা প্রয়োজন। তুমি যা পারো তা করবে, কিন্তু এথিরিয়নের জন্য সবসময় খুবই কম। আগন্তুক কলটি কেটে দিল। গভীর শুনশান নীরবতায় গুহার অন্ধকারে আগন্তুক কম্পিউটার স্ক্রিনে কিছু টাইপ করছিল। হঠাৎ স্ক্রিনে একে একে কিছু ছবি ভেসে উঠল। প্রথম ছবিটি ছিল মিস্টার চেন সিং এর মুখ, দ্বিতীয় ছবিটি ছিল ওয়াং লিং এর এবং তৃতীয় ছবিটি ছিল তরুণীর ছবি। দেখা গেল তরুণীর ছবিটি দেখে আগন্তুক কিছুটা অবাক হলো। এতক্ষণে সে ল্যাবে কারা আগমন ঘটেছিল, এথিরিনে বন্দী থাকা অবস্থায় তা বিশ্লেষণ করেছিল এবং এই তরুণীর উপস্থিতি তার পরিকল্পনায় নতুন একটি ধাঁধা যোগ করলো। এই মেয়েটিকে? আগন্তুক নিজের মনে প্রশ্ন করলো। তার চিন্তার লাইনটা এবার নতুন দিক দিতে শুরু করলো। ছবিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে বিস্তারিত তথ্য ভেসে উঠল। আগন্তুক মৃদু কণ্ঠে বলল, এলিসন ফিওনা। তথ্যের বিশ্লেষণভাবে আগন্তুক বুঝতে পারল এই তরুণী ফিওনা ল্যাবের স্ক্রিনের প্রকল্পের সাথে কোনোভাবে জড়িত। তার উপস্থিতি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং তার সম্পর্কিত তথ্য আরও গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করলো। পুরোপুরি ডিটেলস বের করার সাথে সাথে আগন্তুক গভীরভাবে চিন্তা করতে করতে বলল, মিস্টার চেন সিং এর একমাত্র নাতি পিকিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। পেয়েছি আমি আমার শিকার। এবার তার মাধ্যমে আমি আমার ভাইকে উদ্ধার করব। আগন্তুক লোকেশন ট্র্যাকিং সিস্টেম ফিওনার অবস্থান শনাক্ত করার সাথে সাথে তার মুখে একটি স্বস্তির হাসি ফুটে উঠল। স্ক্রিনে দেখা গেল ফিওনার অবস্থান পিকিং ইউনিভার্সিটির ডরমিটারিতে। আগন্তুক ঠোঁট প্রসারিত করে হাসল, চোখে মুখে এক অদ্ভুত উল্লাস প্রকাশ পেল। মিস্টার চেন সিং, এবার তোমার আদরের নাতনিকে খুলবে এই স্ক্রিনের রুমের দরজা। যদি আমি আমার পরিকল্পনায় সফল হতে না পারি, তবে আমি ড্রাগন প্রিন্স জ্যাসপার অরিজিন নয়। তার এই কথাগুলো দেয়ালের ওপর ধ্বনিত হয়ে ফিরে আসে, যেন আকাশ এবং বাতাসও তার সংকল্পে সাড়া দেয়। এক ঝাঁকুনি হওয়ার গর্জনা চারপাশ কেঁপে ওঠে, যার মধ্যে এক ধরনের শক্তি ও দৃঢ়তা প্রকাশ ঘটে। ফিওনা পড়ার ডেস্কে বসেছিল। জানালা দিয়ে প্রবাহিত দমকা হাওয়া তার মুখে লাগলো, যা অস্বাভাবিকভাবে তীব্র এবং ঠান্ডা ছিল। এ হাওয়ার মধ্যে এমন কিছু ছিল যা ফিওনা অজান্তে তার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টির আগাম বার্তা দিল। মনে হলো এক অদ্ভুত হাওয়ার কিছু বড় পরিবর্তন অথবা বিপদের সংকেত বহন করছে, যার প্রভাব তার জীবনে শিগগিরই স্পষ্ট হবে। রাতের অন্ধকার। ফিওনা আর লিয়া ঘুমিয়ে পড়ার পর ফিওনার সঙ্গমতে ছিল না। সে জানালার সামনে এসে দাঁড়ায়, গভীর মনোযোগ সহকারে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তারার মাঝে ভেনাস খুঁজে পাওয়া যেন এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তার মনে হঠাৎ একটা অসুস্থ অনুভূতি হলো। নিজের অজান্তে সে নিজের ভেতর অস্থিরতা অনুভব করলো। জ্যাসপার তার স্মার্ট ঘড়িটা নিয়ে একটি নতুন কৌশল গ্রহণ করলো। সে বিশেষ একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফিওনার ছবির সাথে ঘড়ির সংযোগ স্থাপন করলো। এই প্রযুক্তি ব্যবহার করে ঘড়িটি ফিওনার সামনে দিকে গেলে একটি সিগন্যাল প্রেরণ করবে।
অ্যাপ্লিকেশনটি ঘড়ির ব্লুটুথ ফিচার মানে ফিওনা ছবি বিশ্লেষণ করে। যখনই ফিওনা তার দৃষ্টির আওতায় আসবে, ঘড়িতে একটি বিশেষ সংকেত পাঠাবে যা জ্যাসপারকে তার উপস্থিতি সম্পর্কে সতর্ক করবে। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি যা তাকে বাস্তব সময়ে তথ্য সরবরাহ এবং ফিওনার অবস্থান নির্ধারণ করতে সাহায্য করবে। এই প্রযুক্তির মাধ্যমে জ্যাসপার নিশ্চিত হতে পারবে যে তার লক্ষ্য ফিওনা কোথায় আছে এবং সে তার পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে।